আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসামিকে রিমান্ড নেওয়া কেন প্রয়োজন এবং এই বিষয়ে আইন কি বলে। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি আপনারা জেনে গেছেন যে আসামিকে রিমান্ডে নেওয়া কেন প্রয়োজন। সম্প্রতি একটি ঘটনার উদাহরণ দিয়ে আমি বলবো যে বর্তমান যে সময় যে হাদি তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করার পরে যে আসামিরা পালিয়ে গিয়েছে এবং পুলিশ সেই আসামি সেই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে সন্দেহজনিতভাবে তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তো এই রিমান্ডটা কেন তাদেরকে নেওয়া হচ্ছে এবং এইটা কোন আইনে এই রিমান্ডের কথা বলা হয়েছে এই বিষয়টাও আমি আলোচনা করব। তো বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 1898 এর 166 ধারা অনুযায়ী কোনো গুরুতর অপরাধের গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে তদন্তের স্বার্থে আদালতের অনুমতি সাপেক্ষে একজন আসামিকে রিমান্ডে নেওয়া যায়। রিমান্ডের মূল উদ্দেশ্য শাস্তি দেয়া নয়, এর মূল উদ্দেশ্য হলো তদন্তের জন্য ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা, যেটা বর্তমানে বাংলাদেশে হাদির হত্যাকারীদের সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে এবং প্রকৃত ঘটনা প্রকৃত আসামি কারা আছেন তাদের তথ্য উপাত্ত বের করার জন্যই এই রিমান্ডের আবেদন করা হচ্ছে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এটার মূল উদ্দেশ্য হলো ঘটনার সত্যতা উদ্ঘাটন করা, এতে কোনো শাস্তি দেওয়া নয়। তো আরও বলবো যে অনেক সময় অপরাধের আলামত, সহযোগী আসামি, ব্যবহৃত উপকরণ, ঘটনার ধারাবাহিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কেবল আসামির কাছ থেকেই জানা সম্ভব হয়। এসব তথ্য যাচাই ও উদ্ধার করার জন্য সীমিত সময়ের জন্য রিমান্ডের প্রয়োজন হয়। তবে আইন এখানে খুব স্পষ্ট। আইনে বলা আছে যে রিমান্ড স্বয়ংক্রিয় নয়, ম্যাজিস্ট্রেট নিশ্চিত হতে হয়। ম্যাজিস্ট্রেট যখন নিশ্চিত হবেন যে এই মামলায় তাকে রিমান্ড দেওয়ার প্রয়োজন, একমাত্র তখনই আদালত তাকে রিমান্ডের আবেদন মঞ্জুর করবেন। তো এখানে আরও একটা বিষয় আছে, যেটা হলো যে মামলাটা শর্ত আছে, সেটা হলো অবশ্যই মামলাটা তদন্তাধীন অবস্থায় থাকতে হবে এবং রিমান্ডের প্রয়োজনীয়তা আছে এটা আদালতের কাছে মনে হতে হবে। এবং আরেকটা বিষয় যে এবং তদন্তের স্বার্থেই এই রিমান্ডটা চাওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়েই তখন একটা রিমান্ড আদালত মঞ্জুর করে থাকেন। তো রিমান্ডের বিষয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিমান্ড যখন আপনি চাইবেন এবং আদালত যখন আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করবেন সেক্ষেত্রে অবশ্যই মানবিক এবং সাংবিধানিক অধিকার সংরক্ষণ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় প্রশ্ন ওঠে যে রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়, আসলে এগুলো করা আইনে কোনো নিয়ম নাই। অবশ্যই আইনে প্রতিটা আসামির প্রতি মানবিক এবং সাংবিধানিক অধিকার সংরক্ষণ করা একান্ত বাধ্যতামূলক হিসেবে বলা হয়েছে। তো কোনোভাবেই জোরপূর্বক অথবা কাউকে ফোর্স করে তার কাছ থেকে কি এই অপরাধের তথ্য নিয়ে তথ্য নিয়ে এইটা আদালত এবং এইটা রিমান্ডের কোনো শর্ত নয়। তো এখন আমি সংক্ষেপে বলবো যে রিমান্ড হলো তদন্তের একটি আইনি উপকরণ। রিমান্ড হলো তদন্তের একটি আইনি উপকরণ, এটা কোনো শাস্তির মাধ্যম নয়। এটা জাস্ট যেমন বর্তমানে হাদি তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার পিছনে কিন্তু অনেক মানুষ, অনেক অপরাধী জড়িত আছে। তো এই অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য এই যে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে রিমান্ডে আনা হচ্ছে, তাদেরকে তথ্য নেওয়ার জন্য। রিমান্ডে আনা মানে তাদেরকে শাস্তি দেয়া এরকম বিষয়টা নয়। মূল বিষয়টা হচ্ছে যে রিমান্ডে নিয়ে আইসা তাকে জিজ্ঞাসাবাদ করা এবং মূল ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল এবং ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে সেই সমস্ত তথ্য আলামত খুঁজে বের করা। তো এটি আদালত তত্ত্বাবধানে। আর এই রিমান্ডটা কার্যকর করে কে? এই রিমান্ডটা যখন আদালতে সাবমিশন করে তখন একমাত্র এই রিমান্ডটা আদালত কার্যকর করে। তো এখন আমি আরেকটু আলোচনা করব যে পুলিশ রিমান্ড। আসলে পুলিশ কতদিন একজন আসামির রিমান্ড চাইতে পারেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আদালত কতদিন একজন আসামি রিমান্ড দিতে পারেন অথবা পুলিশ আদালতে কতদিন একটা রিমান্ডের আবেদন করতে পারেন। তো সাধারণত আইনে বলা আছে যে 1898 সালের আইনে বলা আছে যে এই আইন অনুযায়ী যে একজন পুলিশ অফিসার, তদন্তকারী কর্মকর্তা একজন আসামির জন্য সর্বোচ্চ তিনি 15 দিনের এই রিমান্ডের আবেদন করতে পারেন।
এখন একটা বিষয় হলো তিনি আবেদন করলেন, এখন আদালত একজন ম্যাজিস্ট্রেট কতদিনের রিমান্ড মঞ্জুর করতে পারেন? তিনি চাইলে 15 দিনেরও এই রিমান্ডের আবেদন মঞ্জুর করতে পারেন, অথবা তিনি চাইলে 2 দিন, 3 দিন, 5 দিন এভাবেও তিনি রিমান্ডটা মঞ্জুর করতে পারেন। এখন আরেকটা বিষয় হলো, যখন এই রিমান্ডটা আদালত মঞ্জুর করা হলো, এই মঞ্জুর হওয়ার পরে যখন এই আরেকটা বিষয় হলো, যেটা হলো যে 15 দিন যদি একজনকে 10 দিন অথবা 8 দিন এরকম রিমান্ড দেওয়া হয়, এই 8 দিন কি একই সাথে চলবে, না এটা ভেঙে ভেঙে এই তাকে রিমান্ডে নেওয়া হবে? তো এটার ব্যাখ্যাটা হলো যে আদালত যদি কাউকে বেশি সময়ে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন, তাহলে অবশ্যই সেটা আদালত বলে দিতে পারেন, মেনশন করে দিতে পারেন যে তাকে 2 দিন করে অথবা তাকে 3 দিন করে তার এই রিমান্ডটা মঞ্জুর হবে। তারপর আবার তিনি আদালতে তাকে উপস্থাপন করবেন। তার পরবর্তীতে আবার বাকি যে রিমান্ডগুলো আছে সেগুলো তিনি পরবর্তীতে সেই রিমান্ডে নেবেন। এখন বিষয়টা হলো যে এই যে আদালত যে রিমান্ডে নিলেন একজন আসামিকে, রিমান্ডে নেওয়ার পরে, এবং এই যে রিমান্ডে যে পুলিশ চাইলেও যে আদালতের কাছে যে রিমান্ড প্রয়োজন, তখন আদালত বিবেচনা করবেন প্রতিবার ম্যাজিস্ট্রেটকে রিমান্ডের প্রয়োজনীয় সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। যিনি এই রিমান্ডটা আদালতের কাছে চাইছেন যে আমার রিমান্ড প্রয়োজন, তখন ওই রিমান্ড যিনি চাইবেন তাকে আদালতে ব্যাখ্যা দিতে হবে যে কেন, তার সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে যে এই রিমান্ডটা তার প্রয়োজন। তো এখন বিচারিক আদালত কি করবেন রিমান্ড শেষে? এখন আমরা আসি, যখন একজন আসামি রিমান্ড শেষ হয়ে যাবে, তখন পুলিশ কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা তাকে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আছে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে তার রিমান্ডে শেষ হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল কাস্টডি, তখন এই আসামিকে ম্যাজিস্ট্রেট তার হেফাজতে নিয়ে তখন তাকে জেল হাজতে কারাগারে প্রেরণ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই আমার যে পুলিশ রিমান্ড, আসামিদের যে রিমান্ড নেওয়া, এই রিমান্ডের মূল সারসংক্ষেপ বিষয়টা আমি আজকে বলবো। সেটা হলো যে রিমান্ড কোনো শাস্তি নয়, এটা একটা তদন্তের একটা ধাপ, একটা তদন্তের স্বার্থে এই রিমান্ডে কোনো আসামিকে নেওয়া হয়। আর এই রিমান্ডটা কোনো জোরপূর্বক না, আইনে এরকমভাবে বলা আছে যে তাকে ফোর্স করা জোরপূর্বক না, বা অবৈধভাবে তার কাছে ফোর্স করে কোনো তথ্য আদায় করা না, এটা এইভাবে কোনো আদায় করা হবে না। তার মানবিক দিক এবং কি সাংবিধানিক দিকগুলো তার মেনে একজন আসামিকে রিমান্ডে নিতে হয় এবং পরবর্তীতে আদালতে তাকে উপস্থাপন করতে হয়। তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি আপনাদের এই রিমান্ড এবং রিমান্ড সম্পর্কে কেন দেওয়া হয় এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।